Assalamu alaikum, my dear students. In many medical colleges, first term exam has been taken. Now, as your second term has been started, I have decided to upload second term topic in my YouTube channel. I will try my best to upload both first term and second term topics side by side, inshallah. So today we are going to learn about peptic ulcer disease. Firstly, GIT topic হচ্ছে আমাদের drugs used in gastrointestinal diseases. তার মধ্যে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, ভেরি ইম্পর্টেন্ট টপিক এবং প্রত্যেকটা কোশ্চেন আমাদের রিটেন এবং ভাইভাতে আসে। সো লেটস স্টার্ট। ওকে, পেপটিক আলসার ডিজিজটা আসলে অনেক বড়, একটা লেকচারে নেওয়া সম্ভব না। সো আই উইল ট্রাই মাই বেস্ট। আমি এটাকে ইনশাল্লাহ দুইটা লেকচারে আপলোড করব, লেকচার 1 এবং লেকচার 2 পেপটিক আলসার ডিজিজ নামে। ফার্স্টে আসি আমরা, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট কোশ্চেনস অফ দিস টপিক, সেটা নিয়ে আমরা আগে দেখি কি কি আসে। Write down the approach of treatment of peptic ulcer disease. Enumerate the H2 blockers or proton pump inhibitors. আমি একবারে কোশ্চেনগুলো দিয়ে দিলাম। Write down the mechanism of action, clinical uses and adverse effects of H2 blockers, ranitidine or famotidine. এভাবে আসতে পারে, H2 blockers অথবা ড্রাগের নাম দিয়েও এভাবে করে দিয়ে দিতে পারে। আচ্ছা, নেক্সট, write down the mechanism of action, clinical uses and adverse effects of proton pump inhibitors. আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে কম্পেয়ার H2 blockers and proton pump inhibitors. এটার সাথে একই রকম আরেকটা কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দি স্ট্যাটাস অফ H2 blockers and proton pump inhibitors in healing of ulcer. কারেন্ট স্ট্যাটাসটা, যে কতটুকু কে হিল করতে পারে আলসার, সেটা। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, enumerate systemic and non-systemic antacids. Why antacids are no longer used in the treatment of peptic ulcer disease? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অ্যান্টাসিড গুলো এখন আর ইউজ করা হয় না কেন? Mention the ideal preparation of antacids. What are the advantages of non-systemic antacids over the systemic antacids? What is the ideal time for taking antacid preparation? কখন নিব, সেটা খাবারের আগে না খাবারের পরে, এটা আমাদের জানা খুব জরুরি। মাস্ট নো কোশ্চেন। Why liquid antacid preparation is preferred over tablet? Enumerate the cytoprotective drugs. Discuss the role of misoprostol in NSAID induced peptic ulcer disease. ওকে, এখানে ডি একটা বেশি হয়ে গেছে, সরি। আচ্ছা, ডিসকাস দি রোল অফ প্রোটন পাম্প ইনহিবিটর ইন ইরাডিকেশন অফ হেলিকোব্যাক্টার পাইলোরি। এটা রিটেন প্লাস ভাইবার কোশ্চেন। রাইট ডাউন দি ট্রিপল ড্রাগ রেজিমেন অফ হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন, এটা তো ধরবেই, দেন মাস্ট নো কোশ্চেন। এবং মেনশন দি ডিউরেশন অফ গিভিং প্রোটন পাম্প ইনহিবিটরস ইন ট্রিপল ড্রাগ রেজিমেন ফর কমপ্লিট হিলিং অফ আলসার। এনে আমাদের প্রোটন পাম্প ইনহিবিটরটা ট্রিপল ড্রাগ রেজিমেনে আমরা রেজিমেন দেওয়ার পর আর কতদিন এটাকে আমরা কন্টিনিউ করব, এটা একটা মানে বেসিক কোশ্চেন, এটা সবাইকে জিজ্ঞেস করে। ওকে, সো আমরা এখন আমাদের পুরো কোশ্চেনটা জানলাম যে এখান থেকে কি কি কোশ্চেন হয়। তো এখানে আরো কিছু আমাদের প্রবলেম বেসড কোশ্চেনও দিবে, যেটা আমরা ইনশাল্লাহ এই টপিক পড়ানোর সময় আমরা প্রবলেম বেসড গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমেই আসি যে কিছুটা আমাদের রিকল রিকল মেমোরি, কারণ হচ্ছে আলসার কি জিনিস, তারপর আলসারটা কিভাবে ডেভেলপ করে, হোয়াট আর দ্য ইটিওলজিক্যাল ফ্যাক্টরস, এবং হেলিকোব্যাক্টার পাইলোরি কিভাবে করে ইনফেকশন করে পেপটিক আলসার ডিজিজটাকে বারবার রিল্যাপস করে, এটার প্যাথোফিজিওলজি জানা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা জানলে আমরা পেপটিক আলসার ডিজিজের ড্রাগসগুলো কিভাবে কাজ করে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো প্রথমে আসি, ডিফাইন আলসার। আলসারটা কি? আলসার্স may be defined as the breach in the continuity of mucosa of alimentary tract. তাহলে যে কোনো একটা ব্রিজ যদি হয় আমাদের এলিমেন্টারি ট্র্যাক্টে, সেটা কোথা থেকে কত পর্যন্ত এক্সটেন্ড করতে পারে? ইট মে এক্সটেন্ড থ্রু মাস্কুলারিস মিউকোসা টু দি সাব মিউকোসা অর ডিপার, একেবারে মিউকোসা লেয়ার পর্যন্ত চলে যেতে পারে। একেবারে পুরাটা যদি হয়ে যায়, তখন যদি আলসার হিল করা না হয় তখন এটা পারফোরেশন হয়ে যেতে পারে। সো পেপটিক আলসারস আর অফেন ক্রনিক লিশন এবং মোস্ট অফেন সলিটারি লিশন হয়। সলিটারি বলতে বোঝায় যে একটা লিশন, হ্যাঁ, সলিটারি বলতে বোঝায় একটা লিশন, যে কোনো একটা জায়গায় লিশন হয়,
that occur in any portion of gastrointestinal tract exposed to the aggressive action of acid or peptic juices. So অ্যাগ্রেসিভ ফ্যাক্টরস সেগুলোর অ্যাগ্রেসিভ অ্যাকশনের কারণে কিন্তু পেপটিক আলসার ডিজিজ ডেভেলপ করে। সো হোয়াট আর দ্য মেইন স্টিমুলেন্টস অফ অ্যাসিড সিক্রেশন? কি কি জিনিস আমাদের অ্যাসিড সিক্রেশনকে স্টিমুলেট করে? প্রথমেই আসি গ্যাস্ট্রিন, which is secreted from antral G cell. Next, histamine from enterochromaffin cell and acetylcholine from vagal efferents. তাহলে গ্যাস্ট্রিন, হিস্টামিন and acetylcholine, they stimulate acid secretion. Now, what are the inhibitors of acid secretion? Main inhibitors হচ্ছে somatostatin or somatomedin যেটাকে বলি, which is secreted from D cell, antral D cell. When gastric pH reduces to less than 3, it induces secretion of somatostatin, which ultimately inhibits gastric hydrochloric acid secretion. আচ্ছা, এখন আসি যে ইটিওপ্যাথোজেনেসিস কিভাবে করে পেপটিক আলসার ডিজিজ ডেভেলপ করে। অ্যাকচুয়ালি ইটিওপ্যাথোজেনেসিস যেটা, সেটা এখনো ক্লিয়ারলি বোঝা যায় না, ইট ইজ ক্লিয়ারলি আননোন, probably due to imbalance between aggressive factors and defensive factors. তাহলে অ্যাগ্রেসিভ ফ্যাক্টরস কোনগুলো, যেগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনকে বাড়ায় দেয়? একটা হচ্ছে অ্যাসিড, পেপসিন, NSAIDs and Helicobacter pylori infection. These are the aggressive factors, and defensive factors are mucus, bicarbonate ion, prostaglandins and mucosal blood flow. তাহলে these are the ডিফেন্সিভ ফ্যাক্টরস। ডিফেন্সিভ ফ্যাক্টরস গুলোর নাম কিন্তু আমাদের জানতে হবে, এটা দিয়ে কিন্তু আমাদেরকে MCQ দিতে পারে। আচ্ছা, আর কি হতে পারে? A variety of psychosomatic, humoral and vascular derangement have been implicated. যে কোনো সাইকোসোমাটিক ফ্যাক্টর হতে পারে অথবা হিউমারাল, যে কোনো স্ট্রেস রিলেটেড ফ্যাক্টরস হতে পারে, যেটা আমাদের কি করতে পারে? আলসার ক্রিয়েট করতে পারে। হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ডেভেলপিং পেপটিক আলসার ডিজিজ। এটা আমরা জানি যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইজ এ গ্রাম নেগেটিভ রড এবং এটা কমেন্সাল অর্গানিজম, এটা একটা নটোরিয়াস ওয়ান। এটা যদি আমি ঠিকমতো ইরাডিকেট করতে না পারি, ইট উইল কজেস রিল্যাপসিং অফ আলসার। ওকে, এখন আসি যে পেপটিক আলসার ডিজিজটা কিভাবে হেলিকোব্যাক্টার পাইলোরি করে। হেলিকোব্যাক্টার পাইলোরিটা হচ্ছে গ্রাম নেগেটিভ রড। এটা কোথায় থাকে? ইট লিভস ডিপ বিনিথ দ্য মিউকাস লেয়ার ক্লোজলি অ্যাডহারেন্ট টু দি এপিথেলিয়াল সারফেস। এখানে সারফেস পিএইচটা ক্লোজ টু নিউট্রাল থাকে, and its acidity is buffered by organisms production of urease. হেলিকোব্যাক্টার পাইলোরিটা কি করে? ইউরেস এনজাইম প্রোডাকশন করে এবং সে কি করে? সে আশেপাশের পেজটাকে বাফার করে ফেলে। সে একটা বাফার জোন তৈরি করে তার নিজের চারপাশে, একটা বাফার জোন তৈরি করে, একটা নিউট্রাল পিএইচ তৈরি করে, যেখানে অর্গানিজমটা খুব ভালোভাবে থাকতে পারে। এবং আশেপাশের যে ইয়েটা, সে কি করে? সে কি করে? প্রথমে ইউরেস এনজাইমটাকে স্টিমুলেট করে এবং ইউরেস এনজাইমটাকে স্প্লিট হলে কি হয়? অ্যামোনিয়া তৈরি হয় অ্যান্ড রেজেস দ্য পিএইচ অ্যারাউন্ড দি ব্যাকটেরিয়া। তাহলে তার চারপাশে সে একটা নিউট্রাল পিএইচ তৈরি করে এবং সেখানে সে আরামে থাকে। কিভাবে করছে? বাই প্রডিউসিং ইউরেস অর্গানিজম, দিস ইউরেস এনজাইম দিস ইউরেস এনজাইম splits urea into ammonia and raises the pH surrounding the bacteria. The organisms also elaborate phospholipase enzyme that damage the surface epithelial cells. আচ্ছা, সারফেস এপিথেলিয়াল সেল যদি ড্যামেজ হয়ে যায়, which ultimately enhance acid secretion. Acid secretionটা কেন বাড়ছে? Probably by inhibiting somatostatin secretion from D cell. তাহলে কি হয়? It impairs duodenal bicarbonate ion production and thus reducing the luminal pH of duodenum. ডিওডেনামের pH যদি কমে যায়, তখন অ্যাসিড সিক্রেশন কিন্তু বেড়ে যাবে। হেলিকোব্যাক্টার পাইলোরি by producing large amount of ammonia, এটা আর কি করে? It also induces inflammatory response which leads to damage to the mucosa. অ্যামোনিয়া প্রোডাকশনের কারণে আমাদের যে মিউকোসাল লেয়ারটা, সেটা ইনফ্লেমড হয়ে যায় এবং ইনফ্লেমড হয়ে সে কি করে? মিউকোসা ড্যামেজ করে। হ্যাঁ, আর তার কারণে কি হচ্ছে? দাস লস অফ প্রোটেক্টিং মিউকাস লেয়ার। মিউকাস লেয়ার যে কোটিংটা থাকে, সেটা কি হয়? সেটা ড্যামেজ হয়, which predisposes to gastric and peptic ulcer. তাহলে আমরা
তিনটা মেকানিজম দেখলাম যেভাবে হেলিকোব্যাক্টার পাইলোরিটা পেপটিক আলসার ডিজিজ প্রডিউস করতেছে। আমরা মনে রাখবো একটা প্রথমে হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরিটা কি করে, এটা একটা গ্রাম নেগেটিভ রড, এটা ইউরেস এনজাইম প্রোডাকশন করে। দিস ইউরিয়া splits urease enzyme, it splits urea into ammonia. Ammonia raises the pH around the bacterium and produce a buffer zone for the bacteria. এটা একটা। আরেকটা হচ্ছে যে they also stimulate secretion of phospholipase which causes damage of the surface epithelial cell. সারফেস এপিথেলিয়াল সেল যদি ড্যামেজ হয় তখন মিউকোসাল ড্যামেজ হয়ে যায়, এবং মিউকোসাল লেয়ারটা ড্যামেজ হলে তখন কি হয়, অ্যাসিড সিক্রেশনটা বা মিউকোসাল প্রোটেক্টিং লেয়ারটা ড্যামেজ হয় এবং the mucus becomes more prone to damage by acid pepsin secretion. আর 3 নম্বর হচ্ছে যে লার্জ অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া প্রোডাকশনের কারণে কি হয়, একটা ইনফ্লামেটরি রেসপন্স তৈরি হয় which leads to damage to mucosa, thus protecting mucous coating যেটা সেটা হচ্ছে লস হয় এবং কি হচ্ছে গ্যাস্ট্রিক অ্যান্ড পেপটিক আলসার ডেভেলপ করছে। ওকে, নাও এখন আমরা আসি যে আমরা এখন রিটেন এবং ভাইবার কোশ্চেনে চলে যাই। আমরা প্যাথোজেনেসিসটা জানলাম, এটা আমাদের জন্য খুব জরুরি। এখন আসি হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট অফ পেপটিক আলসার ডিজিজ। তো 4 মেইন অ্যাপ্রোচ আমাদেরকে ঠিক এভাবে লিখতে হবে। কি কি অ্যাপ্রোচ? 1 নম্বর হচ্ছে সাপ্রেশন অফ অ্যাসিড সিক্রেশন। কিভাবে সাপ্রেস করা যায়? বাই H2 blockers, proton pump inhibitors and anti-muscarinic drugs. অ্যান্টিমাসকারেন্টিক ড্রাগসটা এখন আর খুব আমরা ইউজ করি না, আমরা মেইনলি দুইটা ক্লিনিক্যাল ইউজ করি, একটা হচ্ছে H2 ব্লকার্স আর একটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটরস। নেক্সট, নিউট্রালাইজেশন অফ অ্যাসিড সিক্রেশন বাই সিস্টেমিক অ্যান্টাসিডস অ্যান্ড নন সিস্টেমিক অ্যান্টাসিডস। সিস্টেমিক অ্যান্টাসিডস এর মধ্যে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, এগুলো হচ্ছে সিস্টেমিক অ্যান্টাসিড। নন সিস্টেমিক এর মধ্যে আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেল, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, magnesium hydroxide and magnesium trisilicate. এদেরকে কেন আমরা নন সিস্টেমিক বলি? বিকজ দে আর নট অ্যাবসর্বড ইনটু দিস সিস্টেম অ্যান্ড ডাজ নট প্রডিউস মেটাবলিক অ্যালকালিসিস, দ্যাট মিনস অ্যাসিড বেস অ্যাবনর্মালিটি করে না। সিস্টেমিক অ্যান্টাসিড গুলো অ্যাসিড বেস অ্যাবনর্মালিটি করবে আর নন সিস্টেমিক অ্যান্টাসিড গুলো অ্যাসিড বেস অ্যাবনর্মালিটি করে না। নেক্সট গ্রুপের ড্রাগ কোনটা? সাইটোপ্রোটেক্টিভ এজেন্টস আর সাইটোপ্রোটেক্টিভ ড্রাগস। তার মধ্যে আছে বিসমাথ সল্ট, সুক্রালফেট অ্যান্ড মিজোপ্রোস্টল। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে ইরাডিকেশন অফ হেলিকোব্যাক্টার পাইলোরি বাই ট্রিপল ড্রাগ রেজিমেন। আচ্ছা, নেক্সট আসি এখন আমরা H2 ব্লকার্স। এখন আমরা ড্রাগ শুরু করলাম যে সাপ্রেশন অফ অ্যাসিড সিক্রেশনের আন্ডারে H2 ব্লকার্স অ্যান্ড প্রোটন পাম্প ইনহিবিটরস। এখান থেকে আমাদের প্রথম কোশ্চেন, ইনুমারেট দি H2 ব্লকার্স। তার মধ্যে কি কি আছে? ওল্ডেস্ট ড্রাগ হচ্ছে সিমেটিডিন। দিস ড্রাগ ইজ নট used nowadays, it is an obsolete drug. Obsolete drug কেন obsolete সেটা আমরা জানবো এবং এটা তোমরা খেয়াল রাখবে, এই কোশ্চেনটা কিন্তু ভাইভাতে করা হয়। আচ্ছা, তারপরে কি ড্রাগ আছে? রেনিটিডিন, ফ্যামোটিডিন, নিজাটিডিন, রক্সাটিডিন। রেনিটিডিন 150 মিলিগ্রাম, ফ্যামোটিডিন 20 to 40 মিলিগ্রাম, নিজাটিডিন ছিল 150 মিলিগ্রাম আর রক্সাটিডিন 75 to 150 মিলিগ্রাম। এই দুইটা ড্রাগ, নিজাটিডিন and roxadidin, these drugs are not available nowadays. ওকে, এখন আসি কিভাবে কাজ করে H2 blockers. খুবই ইজি, রেনিটিডিন or famotidine বলি or H2 blocker, they competitively block H2 receptor in gastric parietal cells. Histamine cannot act on the receptors, so কি হবে? Inhibits adenyl cyclase enzyme, inhibits intracellular cyclic AMP, thus inhibit gastric acid secretion. খুবই সহজ, এডিনাল সাইক্লেস এনজাইমকে ইনহিবিট করে কাজ করে, ইন্ট্রাসেলুলার সাইক্লিক এমপি ফর্মেশন হবে না, আলটিমেটলি অ্যাসিড সিক্রেশন হবে না, ইনহিবিটস অ্যাসিড সিক্রেশন। ওকে, নাও ফার্মাকোলজিক্যাল ইফেক্টস অফ H2 ব্লকার, যেটা একটু আগে আমরা বলেছিলাম যে কারেন্ট স্ট্যাটাস অফ H2 blockers and proton pump inhibitors in healing of ulcer, এখান থেকে আমরা জানতে পারবো। তো রিডাকশন অফ অ্যাসিড সিক্রেশন, এটা হচ্ছে আমাদের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। যদি আমরা ড্রাগটা দেই থেরাপিউটিক ডোজ রেঞ্জে, তাহলে কি করবে? এটা অ্যাসিড সিক্রেশনকে রিডিউস করবে। কিভাবে করে, কতটুকু করে? H2 blockers suppress basal and food stimulated acid secretion
in a dose dependent manner. আমি যদি dose dependent বলতে বুঝাই যত ডোজ বাড়াবো তত এটা রিডিউস করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনকে। The volume of acid secretion and concentration of pepsin are also reduced. It can inhibit 60 to 70% of total 24 hours acid secretion. সো বেজাল অ্যান্ড ফুড স্টিমুলেটেড যদি ফুড নেওয়ার সময় যেটা সেটাকে বলা হয় ফুড স্টিমুলেটেড অ্যাসিড সিক্রেশন, আর বেজাল মানে নর্মালি যেটা অ্যাসিড সিক্রেশন হচ্ছে সেটাকে ইনহিবিট করা। সো বেজাল অ্যান্ড ফুড স্টিমুলেটেড অ্যাসিড সিক্রেশনকে করতে পারে কতটুকু ইনহিবিট করে 60 to 75% ইন 24 আওয়ার্স। ওকে, এখন আসি যে what are the clinical uses of H2 blockers? কোথায় কোথায় আমরা ইউজ করি? এক নাম্বার হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। আমি যদি রেনিটিডিন দিই তাহলে সেটা দিতে হবে 150 মিলিগ্রাম 12 আওয়ার্সলি। আমাদের এই ড্রাগগুলার ডোজ, ডিউরেশন এবং আমরা খাবারের আগে না পরে খাবো এগুলা কিন্তু আমাদের জানতে হবে। কেন? বিকজ এটা খুবই একটা মানে আমাদের ডেইলি ইউজ ড্রাগের মধ্যে আসে এবং এদের প্রেসক্রিপশনে এটা প্রায় আমরা পাই এবং এটা আমাদেরকে দিতে হয়। সো এটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে যে কি কি ড্রাগ কত ডোজে পাওয়া যায়, আমরা কত কিভাবে দিতে পারি, 12 আওয়ার্সলি দিব, বিফোর নিব না আফটার ফুড দিব, সেটা আমাদের জানতে হবে। ওকে, আচ্ছা, তাহলে রেনিটিডিন 150 মিলিগ্রাম 12 আওয়ার্সলি আর ফ্যামোটিডিন 20 মিলিগ্রাম 12 আওয়ার্সলি or 40 milligram once daily dose for 6 to 8 hours for complete healing of ulcer in 80 to 90% case. ওকে, তাহলে এটা আমাকে জানতে হবে। আর কোথায় ইউজ করি? গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার অথবা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জিআরডি যেটাকে বলি, নন আলসার ডিসপেপসিয়া, প্রিভেনশন অফ ব্লিডিং ফ্রম স্ট্রেট রিলেটেড আলসার। একটু আগে আমরা বলেছিলাম ইটিওপ্যাথোলজিক্যাল ফ্যাক্টরসের মধ্যে সাইকোসোমাটিক, হিউমারাল অ্যান্ড ভাস্কুলার ডিরেঞ্জমেন্ট, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেস রিলেটেড আলসার। আচ্ছা, স্ট্রেস রিলেটেড আলসার আমরা কিভাবে দিই? ইন্ট্রাভেনাস ইনফিউশন অফ H2 blocker successfully prevent gastric lesion and hemorrhage, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কোথায় দিই? জোলিনজার এলিসন সিনড্রোম, এটা হচ্ছে একটা গ্যাস্ট্রিন সিক্রেটিং টিউমার, হ্যাঁ, এবং রেয়ার টাইপ টিউমার, এটা প্রোটন পাম্প ইনহিবিটরস আর দ্য ড্রাগ অফ চয়েস। ওকে, আর কি কোথায় দিই? প্রোফাইলেক্সিস অফ অ্যাসপিরেশন নিউমোনিয়া, এটা প্রি অপারেটিভ, যদি আমরা যখন কোনো অপারেশনের পেশেন্ট থাকে তাহলে প্রি অপারেটিভ মেডিকেশনে আমরা H2 ব্লকার্স ইউজ করি টু প্রিভেন্ট অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট ডিউরিং অ্যানেস্থেসিয়া অ্যান্ড সার্জারি। তাহলে আমরা মনে রাখি কি কি? একটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, স্ট্রেস রিলেটেড আলসার, জোলিঞ্জার এলিসন সিনড্রোম, তারপর প্রোফাইলেক্সিস অফ অ্যাসপিরেশন নিউমোনিয়া, এগুলো হচ্ছে। আরেকটা হচ্ছে নন আলসার ডিসপেপসিয়া, এগুলোতে আমরা ইউজ করি। ওকে, কি কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে? মানে নর্মালি খুবই কম অ্যাডভার্স ইফেক্ট হয়। কি কি হতে পারে? হেডেক হতে পারে, ডিজিনেস, যেটা মেইন পাওয়া যায় বাউল আপসেট। ওকে, বাউল আপসেটটাই বেশি হয়। এছাড়া কি হতে পারে? ড্রাই মাউথ, র্যাশেস। আচ্ছা, যদি আমি ইন্ট্রাভেনাসলি নেই, ইন্ট্রাভেনাসলি নিলে কি হতে পারে? দেয়ার মে বি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইফেক্ট লাইক রেস্টলেসনেস, কনফিউশন, হ্যালুসিনেশন, ডেলিরিয়াম, কনভালশন। যদি আমি লার্জ ডোজেস আমরা নেই গিভেন ইন্ট্রাভেনাসলি, পার্টিকুলারলি ইন এল্ডারলি পেশেন্ট অ্যান্ড দোজ উইথ রেনাল ইম্পেয়ারমেন্ট, তখন আমাদের এই সিএনএস ইফেক্টগুলো হতে পারে। বোলাস ইন্ট্রাভেনাস ইনজেকশন যদি আমি দিই, ইট মে কজ ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন, কার্ডিয়াক অ্যারেস্ট। সো আমরা যদি H2 ব্লকার্স নিই তাহলে আমাকে কিন্তু স্লো ইনফিউশনে নিতে হবে। In addition to this, cimetidine can cause gynecomastia, loss of libido, impotence, galactorrhea in female, and also causes inhibition of cytochrome P450 oxidase. ওকে, তার মানে সিমেটিডিন যেটা ফার্স্ট ড্রাগ ছিল, সিমেটিডিনের কতগুলো অসুবিধার কারণে এই ড্রাগটাকে এখন উইথড্র করা হয়েছে ফ্রম মার্কেট। কেন? এক নম্বর, সিমেটিডিন হ্যাজ স্টেরয়েড নিউক্লিয়াস, যার কারণে সে কি করে? গাইনিকোমেশিয়া, গ্যালাক্টোরিয়া, তারপর হচ্ছে ইন ফিমেল, এবং আর কি করতে পারে? মেল সেক্সুয়াল ডিসফাংশন করে। আর করে কি? ইট ইজ এ পটেন্ট মাইক্রোজোমাল এনজাইম ইনহিবিটর, সো it causes drug interaction with other drugs. Also cimetidine, এটা আমাদের ডোজ এবং ডিউরেশন অনেক বেশি, 400 to 600 মিলিগ্রাম 3 to 4 টাইমস ডেইলি আমাদের দিতে হয়। সো এত ডোজ এবং ডিউরেশনের কারণে পেশেন্ট কমপ্লেন্সটা কম।
rather than other drugs. So এই কারণে সিমিটিডিন has been withdrawn from the market. এই কথাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এগুলো ভাইভাতে অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলো জিজ্ঞেস করবে। ওকে, তাহলে সিমিটিডিন কেন আমরা উইথড্র করলাম সেটা যেন মনে থাকে। তিনটা পয়েন্ট, একটা আমি বললাম সিমিটিডিন ইজ এ পটেন্ট ম্যাক্রোসোমাল এনজাইম ইনহিবিটরস, ইট কজেস ড্রাগ ইন্টারেকশন। 2 নম্বর, ইট হ্যাজ স্টেরয়েড নিউক্লিয়াস, সো ইট কজেস গাইনোকোমেশিয়া, গ্যালেক্টোরিয়া, মেল সেক্সুয়াল ডিসফাংশন। আরেকটা কি, সিমিটিডিনের হচ্ছে ডোজ বেশি লাগে, 400 to 600 মিলিগ্রাম, 3 to 4 টাইমস ডেইলি। সো এই সব কিছু মিলায় সিমিটিডিনটা পরে মার্কেট থেকে উইথড্র করা হয়েছে। ওকে, H2 blockers দিয়ে আমি যদি আলসার হিল করতে চাই, it will take about 6 to 8 weeks for complete healing of ulcer, and it can cause complete healing of ulcer in about 80 to 90% cases. So it is the current status of H2 blockers, যেটা আমি একটা কোশ্চেনে বলছি সেটা বললাম। এখন নেক্সট আসি প্রোটন পাম্প ইনহিবিটরস। ইনুমারেট দি প্রোটন পাম্প ইনহিবিটরস যদি বলে তাহলে কি কি আছে তোমাদের। নাওয়াডেজ তোমাদের কোশ্চেন যখন দেয় তোমাদেরকে এভাবে দেয়, লিস্ট 5 প্রোটন পাম্প ইনহিবিটরস অর লিস্ট 4 প্রোটন পাম্প ইনহিবিটরস, সো দ্যাট তোমরা ড্রাগের নামগুলো মনে রাখো। ওকে, তাহলে কি কি আছে এটার মধ্যে, ওমেপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল, রাবিপ্লাজল অ্যান্ড ইসোমেপ্রাজল। ওকে, ওমেপ্রাজলের মেকানিজম অফ অ্যাকশন খুব পেড কোশ্চেন, এটা রিটেন এবং ভাইবা দুইটা দিয়ে ধরে। একটু মানে অনেকের কাছে কঠিন মনে হলো, যদি একটু মনোযোগ দিয়ে শোনা যায় তাহলে ইটস ইজি। ওকে, প্রোটন পাম্প ইনহিবিটরস অফ ওমেপ্রাজল। ওমেপ্রাজল ইজ আ প্রোড্রাগ। প্রোড্রাগ যদি কেউ জিজ্ঞেস করে তখন কিন্তু ওমেপ্রাজলের নামটা বলতে হবে। হ্যাঁ, ওমেপ্রাজল ইজ এ প্রোড্রাগ। আচ্ছা, প্রোটন পাম্প ইনহিবিটরস when administered as inactive prodrug, they are inactive at neutral pH. pH যখন নিউট্রাল অবস্থায় থাকে তখন কিন্তু তারা inactive. When pH less than 5, they readily diffuse into the acidified compartment within the gastric parietal cells. সেখানে তারা যে কি হয়ে যায়, they becomes protonated. Protonated, that means positive ion নিবে এবং কি হবে, they becomes concentrated more than 100-fold within the parietal cell canaliculus. ওকে, এবং সেখানে যে তারা কি হয়, rapidly undergoes a conversion. They becomes converted into active thiophylic sulfonamide cation. যেহেতু এটা প্রোটোনেশন হয়, প্রোটোনেটেড মানে হচ্ছে প্লাস আয়ন নেওয়া, প্রোটোনেটেড হলে কি হবে, দে আন্ডারগোস আ কনভার্সন ইনটু active thiophylic sulfonamide cation. This sulfonamide is an active drug. প্রোডাক্টটা ছিল হচ্ছে ওমেপ্রাজল। ওমেপ্রাজলটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে at neutral pH. When pH becomes less than 5, they readily diffuses into the gastric parietal cells. সেখানে যে তারা কি হয়, they becomes protonated and becomes concentrated more than 100-fold within the parietal cell canaliculus, and they readily undergoes a conversion into active thiophylic sulfonamide cation. Okay, this sulfonamide reacts covalently, that means they irreversibly bind with hydrogen potassium ATPase enzyme and irreversibly inactivates the enzyme. তাহলে যদি inactivate হয়ে যায় এনজাইম তাহলে কি হবে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হবে না। অ্যাসিড সিক্রেশন resumes only when new hydrogen potassium enzyme molecules are synthesized. নতুন করে যখন এই সিনথেসাইজ হবে এনজাইমটা তখন তারা কাজ করতে পারবে। অ্যাক্টিভ সিক্রেশন ততক্ষণ পর্যন্ত বডিতে হবে না। তাহলে এই সালফিনামাইড রিঅ্যাক্টস কোভ্যালেন্টলি অর ইররিভার্সিবলি উইথ হাইড্রোজেন পটাশিয়াম এটিপেস এনজাইম অ্যান্ড ইররিভার্সিবলি ইনঅ্যাক্টিভেটস দ্য এনজাইম, এটা মনে রাখতে হবে। আর যদি ইনঅ্যাক্টিভেট হয়ে যায় হাইড্রোজেন পটাশিয়াম এটিপেস এনজাইম তাহলে কি হবে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হবে না, ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত নিউ এনজাইম নতুন করে বডিতে সিনথেসাইজ হচ্ছে। আচ্ছা, এখন আসি what are the clinical uses of proton pump inhibitors. প্রোটন পাম্প ইনহিবিটরস এর ক্লিনিক্যাল ইউজের মধ্যে ফার্স্টেই হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। মোর দেন 90% হিলিং ইন ডিউডেনাল আলসার অকার্স উইদিন 4 weeks. আচ্ছা, সিমিলার পার্সেন্টেজ অফ গ্যাস্ট্রিক আলসার্স উইদিন 6 to 8 weeks. আমাদের এটা মনে রাখতে হবে, গ্যাস্ট্রিক আলসার ইজ মোর নটোরিয়াস দ্যান ডিউডেনাল আলসার।
এই জন্য গ্যাস্ট্রিক আলসারের হিলিং এ বেশি সময় লাগে। ইট উইল টেক অ্যাবাউট 6 to 8 weeks. On the other hand, duodenal ulcer healing takes about 4 weeks. ওকে, আচ্ছা নেক্সট হেলিকোব্যাক্টার। আচ্ছা এখন আসো যে পেপটিক আলসার ডিজিজের মধ্যে কোন ধরনের পেপটিক আলসার ডিজিজের কোন কোন কন্ডিশনে আমি হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর দেব। এক নম্বর হলো হেলিকোব্যাক্টার পাইলোরি অ্যাসোসিয়েটেড আলসার, এটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ, এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস। ওকে, এবং এটার সাথে কি করা হয়, another 2 antibiotics are added in triple drug regimen to eradicate Helicobacter pylori. ওকে, আর কোথায় দিব, NSAID induced peptic ulcer disease, though the drug of choice is misoprostol, কিন্তু মিজোপ্রোস্টলের অনেক ড্রব্যাকস এর কারণে আমরা কি করি, প্রোটন পাম্প ইনহিবিটরটাই ইউজ করি। ওকে, কেন করি এটা পরে আসছি। আচ্ছা নেক্সট, প্রিভেনশন অফ ব্লিডিং ফ্রম আলসার। ওকে, এটা হচ্ছে ব্লিডিং পেপটিক আলসার। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জোলিনজার এলিসন সিনড্রোম, এটাতে আমি আগেই বললাম যে এটাতে ইট ইজ দ্য ড্রাগ অফ চয়েস। ওকে, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ প্রিভেনশন অফ স্ট্রেস গ্যাস্ট্রাইটিস, যেটাতে ড্রাগ অফ চয়েস হচ্ছে H2 ব্লকার্স। তাহলে আরেকবার একটু দেখি কি কি ক্লিনিক্যাল ইউজ আছে। এক নম্বর হলো পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজের মধ্যে মোর দেন 90% হিলিং অকার্স উইদিন 4 weeks in case of duodenal ulcer, and in case of gastric ulcer it will take about 6 to 8 weeks. ওকে, হেলিকোব্যাক্টার পাইলোরি অ্যাসোসিয়েটেড আলসারে হচ্ছে এটা ড্রাগ অফ চয়েস। NSAID ইনডিউসড আলসারেও এটা এখন দেওয়া হয়। প্রিভেনশন অফ স্ট্রেস গ্যাস্ট্রাইটিস, ব্লিডিং পেপটিক আলসার, gastroesophageal reflux disorder, Jollinger-Ellison syndrome. ওকে, এখন আসি what are the adverse effect. Adverse effect খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রোটন পাম্প ইনহিবিটরসটা আমরা দেখা যায় যে ইভেন কি প্রেসক্রিপশন ছাড়াই খুব বেশি এটাকে কনজিউম করা হয়, হ্যাঁ, মুড়ি মুড়কির মতো, যার কারণে এটার অ্যাডভার্স ইফেক্ট সম্পর্কে আমরা অনেকেই জানি না, কিন্তু এটা কিন্তু অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে। ওকে, কি কি হতে পারে, ডায়রিয়া, হেডেক, অ্যাবডোমিনাল পেইন। ওমিপ্রাজল ইজ অ্যান এনজাইম ইনহিবিটর, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন আমরা সিমেটিডিন দেখলাম এনজাইম ইনহিবিটর, এবং প্রোটন পাম্প ইনহিবিটরের মধ্যে ওমিপ্রাজল ইজ অ্যান এনজাইম ইনহিবিটর। ইট মে ডিক্রিজ ক্লিয়ারেন্স অফ আদার ড্রাগস, দ্যাট মিনস ইট উইল কজ ড্রাগ ইন্টারাকশন। ওকে, আর কি করতে পারে, হাইপার গ্যাস্ট্রিনোমা, ইট মে কজ রিবাউন্ড অ্যাসিড সিক্রেশন। ওকে, আর কি হতে পারে, অ্যাক্লোরহাইড্রিয়া, দ্যাট মিনস সিসেশন অফ অ্যাসিড সিক্রেশন। যেহেতু এটা একেবারে জ্বর থেকে আমাদের কি করছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনকে ব্লক করে দেয়, সো কি হতে পারে, অ্যাক্লোরহাইড্রিয়া। আর কি হতে পারে, রিবাউন্ড হাইপার সিক্রেশন গ্যাস্ট্রিক অ্যাসিড আপন ডিসকন্টিনিউশন অফ দি থেরাপি। আমি যদি অনেকদিন নিতে থাকি, হঠাৎ করে যদি আমি থেরাপি ডিসকন্টিনিউ করি, তাহলে রিবাউন্ড অ্যাসিড সিক্রেশন হবে। ওকে, আর কি হতে পারে, লং টার্ম অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ইট মে কজ hyperplasia of enterochromaffin cells and thus development of carcinoid tumors. খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মনে রাখতে হবে। And if we use them for prolonged time, it may cause osteoporosis. তাহলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে গ্যাস্ট্রিক আপসেট কিন্তু আমাদের H2 ব্লকার্স অ্যান্ড PPI দুইটাই করবে, অ্যাবডোমিনাল পেইন করে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ওমিপ্রাজল ইজ অ্যান এনজাইম ইনহিবিটর, ইট কজেস ড্রাগ ইন্টারাকশন। হাইপারগ্যাস্ট্রিনোমা, অ্যাক্লোরহাইড্রিয়া, এগুলো কিন্তু বলতে হবে, মাস্ট অ্যাক্লোরহাইড্রিয়া, রিবাউন্ড অ্যাসিড সিক্রেশন ডিউ টু ডিসকন্টিনিউশন অফ থেরাপি। অ্যান্ড লং টার্ম অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কি হচ্ছে, হাইপারপ্লেশিয়া অফ ইন্টারোক্রোমাফিন সেল which results to development of carcinoid tumors, and prolonged থেরাপির জন্য আমার কি হতে পারে, অস্টিওপোরোসিস। ওকে, এখন আসি যে what is the role or discuss the role of proton pump inhibitors in eradication of Helicobacter pylori. ওকে, আচ্ছা এখন যদি আমাদেরকে এই কোশ্চেনটা দেয়, এই কোশ্চেনের মধ্যে আমাদেরকে খেয়াল করতে হবে নাম্বার কত আছে। যদি 1.5 দেয় তাহলে একরকম লিখতে হবে, যদি 2 দেয় একরকম লিখতে হবে, যদি 2.5 থাকে তাহলে একরকম লিখতে হবে। ডিপেন্ড করবে আমরা মানে কি কত নাম্বার দিল, তার উপরে ভিত্তি করে আমরা হচ্ছে এটা ইলাবোরেটলি লিখব। আচ্ছা, এটার দুইটা মানে এটার মেইন দুইটা রোল হচ্ছে ডাইরেক্ট ব্যাকটেরিসাইডাল অ্যাকশন, এন্ড আরেকটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর লোয়ার্স দি minimum inhibitor concentration of clarithromycin
an antibiotic which is used along with proton pump inhibitor in eradication of Helicobacter pylori. এটা আমরা মনে রাখবো। ওকে, তাহলে এখন যে ডাইরেক্ট ব্যাকটেরিসাইডাল অ্যাকশন, আমাকে যদি এখন 1.5 মার্কস দেয়, এখানে আমি ডাইরেক্ট বলে দিব proton pump inhibitors is concentrated more than 1000-fold into the parietal cell canaliculi and there it directly kills the microorganism। শেষ, এতটুকু বললেই হয়ে যাবে। এবং সেই সাথে আমি আরেকটা লাইন লিখে দেব, it also lowers the minimum inhibited concentration of clarithromycin। আচ্ছা, এখন যদি আমাকে নাম্বার বেশি দেয় তখন আমি হচ্ছে এটাকে আরেকটু ইলাবোরেটলি লিখবো। যেমন আমি কিন্তু এটার মেকানিজম অ্যাকশনটা বলেছি, সেটাকে আমরা প্রথম থেকে এভাবে লিখতে পারি যে omeprazole is a prodrug and it is inactive at neutral pH. It becomes active when pH less than 5. It readily diffuses, becomes active and readily diffuses within the parietal cell canaliculi. Then it becomes converted to active thiophilic sulfonamide cation and becomes concentrated more than 1000-fold, where it directly kills the bacteria or microorganism। এভাবে করে আমরা লিখতে পারি। ওকে, তাহলে আমাদের এটা একটু মানে সুন্দর করে ইলাবোরেটলি লিখলাম নাম্বার অনুযায়ী, তাহলে পুরো নাম্বার পাবো ইনশাআল্লাহ। ওকে, নেক্সট আমি যেহেতু ক্লিনিক্যাল ইউজ অনুযায়ী লিখেছি যে NSAID ইনডিউসড পেপটিক আলসার ডিজিজে আমরা কি করি, nowadays proton pump inhibitors ইউজ করি, দো misoprostol is the drug of choice। এখানে কোশ্চেনটা কি আসে, একটা প্রবলেম বেসড, ইম্পর্টেন্ট প্রবলেম বেসড কোশ্চেন। পেশেন্ট, এটা আমি এখানে যদি এরকম ভাবে দিই যে 35-year-old patient, female patient or male patient came to you with peptic ulcer disease, he or she has history of taking NSAIDs. What will be your drug of choice in this case, অথবা which drug will you prefer to treat the patient? এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম বেসড কোশ্চেন। তো এইটা আমি আলাপ করার আগে আমি আগে সাইটোপ্রোটেক্টিভ ড্রাগটা শেষ করব, দেন we will come to this question. ওকে, আচ্ছা, এখন আসি যে আমাদের রিডাকশন অফ অ্যাসিড সিক্রেশনের মধ্যে আমাদের তিনটা গ্রুপের ড্রাগ ছিল। একটা হচ্ছে H2 ব্লকার, একটা প্রোটন পাম্প ইনহিবিটর এবং একটা অ্যান্টি মাস্কারেনিক ড্রাগস। আমাদের ড্রাগসের নাম অবশ্যই জানতে হবে এবং কিভাবে কাজ করে সেটাও জানতে হবে। অ্যান্টি মাস্কারেনিক ড্রাগস, দিস ড্রাগস আর নট সো ইফেক্টিভ ইন হিলিং অফ পেপটিক আলসার ডিজিজ নাওয়াডেজ। সো এই জন্য আমরা এদেরকে না ইউজ করে আমরা এখন কোনগুলো ইউজ করি, প্রোটন পাম্প ইনহিবিটরস আর H2 ব্লকার্স। তো ড্রাগ কি কি আছে, পারেনজেপিন, টেলেনজেপিন, এগুলো আমরা কিন্তু অলরেডি অটোনমিক নার্ভাস সিস্টেমে পড়েছি। Mechanism of action কি, they selectively block F1 receptor in gastric parietal cells and thus inhibit gastric acid secretion. ওকে, তাহলে আমাদের অতটুকু জানলেই চলবে যেহেতু এগুলো আমরা ইউজ করি না। এখন আসি যে তাহলে আমাদের কিন্তু রিডাকশন অফ অ্যাসিড সিক্রেশনের যে পোর্শনটা ছিল সেটা কিন্তু শেষ। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি ছিল, নিউট্রালাইজেশন অফ অ্যাসিড সিক্রেশন অথবা নিউট্রালাইজেশন অফ সিক্রেটেড অ্যাসিড। সেখানে আমরা হচ্ছে কি কি ছিল, অ্যান্টাসিড, যে ইনুমারেট দি সিস্টেমিক অ্যান্ড নন সিস্টেমিক অ্যান্টাসিডস। অ্যান্টাসিডস গুলো কি, দে আর দি বেসিক সাবস্টেন্স দ্যাট রিডিউস অ্যাসিডিটি বাই নিউট্রালাইজিং হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য আমরা অ্যান্টাসিড ইউজ করি। সো দে আর দি বেসিক সাবস্টেন্স, ঠিক আছে, বেসিক, দে আর বেস অ্যাকচুয়ালি, অ্যাসিড বেস যেটা বেসিক সাবস্টেন্স, তারা কি করে, রিডিউস অ্যাসিডিটি বাই নিউট্রালাইজিং হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এদেরকে যদি আমি ক্যাটাগরাইজ করি বা ক্লাসিফাই করি তাহলে কিভাবে করব, দে আর ক্যাটাগরাইজ অর ক্লাসিফাইড ইনটু নন সিস্টেমিক অ্যান্টাসিডস অ্যান্ড সিস্টেমিক অ্যান্টাসিড। ওকে, নন সিস্টেমিক অ্যান্টাসিডস এর মধ্যে কি কি আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এর মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা, এটা কি করে, এটা কনস্টিপেশন করে, এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইট কজেস ডায়রিয়া। আর কি আছে, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট। আচ্ছা, হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ নন সিস্টেমিক অ্যান্টাসিড, এটা কিন্তু আমি অলরেডি বলেছি, তাও আবার আমি রিপিট করছি যে দে আর নট অ্যাবজর্বড ইনটু দি সিস্টেম, দিস আর দেয়ার অ্যাডভান্টেজেস। ওকে, তাহলে দে আর নট অ্যাবজর্বড ইনটু দি সিস্টেম, দে আর ইনসলিউবল, সো দে ডু নট কজ এনি অ্যাসিড বেস অ্যাবনর্মালিটি, ঠিক আছে, অ্যান্ড ডায়রিয়া, কনস্টিপেশন আর দ্য মোস্ট কমন
অ্যাডভার্স ইফেক্টস, ঠিক আছে? তাহলে একটা যেন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জন্য কিন্তু কনস্টিপেশন হয়, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের জন্য কি হয়, ডায়রিয়া হয়। এটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি করে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করে, এই দুটাকে একসাথে আমরা কেন অ্যান্টাসিড কম্বিনেশনে ইউজ করি। ওকে, নেক্সট হচ্ছে সিস্টেমিক অ্যান্টাসিড। কি কি আছে সিস্টেমিক অ্যান্টাসিড? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, এদেরকে সিস্টেমিক কেন বলি বা এদের প্রপার্টিস কি? এদের প্রপার্টিস হচ্ছে দে আর অ্যাবজর্বড ইনটু দি সিস্টেম, দ্যাটস ওয়াই দে আর কল্ড সিস্টেমিক অ্যান্টাসিড। আচ্ছা, সিস্টেমিক অ্যান্টাসিডের একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা অ্যাডভান্টেজ হচ্ছে দে হ্যাভ র্যাপিড অনসেট অফ অ্যাকশন। আমি যদি খুব তাড়াতাড়ি কাজ পেতে চাই তখন কিন্তু আমি সিস্টেমিক অ্যান্টাসিড দিব। Okay, they are soluble into they are soluble, that's why they are absorbed into the system and they produce acid base abnormality. This is very much একটা important জিনিস এবং vital issue. Acid base abnormality করে results in metabolic alkalosis, so they are dangerous. So আমাকে খুব cautiously ইউজ করতে হবে। আচ্ছা, একটা কোশ্চেন তোমাদেরকে আমি বলেছিলাম যে পেপটিক আলসার ডিজিজ ট্রিটমেন্টে অথবা অ্যান্টাসিডসগুলো নাওয়াডেজ কেন কম ইউজ করা হয়? বিকজ দে কজ ফুড অ্যান্ড ড্রাগ ইন্টারাকশন, খুব বেশি পরিমাণে ফুড অ্যান্ড ড্রাগ ইন্টারাকশন করে। ফুডের সাথে যদি আমি দিই তাহলে দে উইল ডিলে ফুড অ্যাবজর্পশন, ড্রাগের সাথে দিলেও দে উইল ডিলে ড্রাগ অ্যাবজর্পশন। ক্যালসিয়াম কন্টেনিং অ্যান্টাসিডস মে কজ রিবাউন্ড অ্যাসিড সিক্রেশন, তাহলে ভালো চেয়ে খারাপ বেশি হয় যদি আমি ক্যালসিয়াম কন্টেনিং অ্যান্টাসিডগুলো নিই। আচ্ছা, এখন আসি কম্বাইন্ড অ্যান্টাসিড প্রিপারেশন অর আইডিয়াল অ্যান্টাসিড প্রিপারেশন। একটা আইডিয়াল অ্যান্টাসিড প্রিপারেশনের মধ্যে কি কি থাকে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড সিমেথিকন। কেন আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একসাথে আমরা কম্বাইন করলাম? বিকজ আমি আগেই বলেছি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কজেস কনস্টিপেশন অ্যান্ড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কজেস ডায়রিয়া। সো দুইটা যদি আমি একসাথে দিই তাহলে দে উইল অ্যান্টাগনিস্ট দ্য অ্যাকশন অর পজেস দ্য অ্যাকশন অফ ওয়ান অ্যানাদার। অ্যান্ড সাথে কি দিচ্ছি? সিমেথিকন। সিমেথিকন ইজ এ সারফেক্টেন্ট অর অ্যান্টিফোমিং এজেন্ট হুইচ রিডিউসেস ফ্ল্যাটুলেন্স। অ্যান্টাসিড খেলে ফ্ল্যাটুলেন্স হয়, সেটাকে কমানোর জন্য আমরা সাথে কি দেই? সিমেথিকন দেই। এটা একটা সারফেক্টেন্ট অর অ্যান্টিফোমিং এজেন্ট হুইচ রিডিউসেস ফ্ল্যাটুলেন্স। এগুলো কিন্তু জিজ্ঞেস করবে যে তিনটা একসাথে কেন দেওয়া হয়, হোয়াট ইজ দ্য রোল অফ সিমেথিকন, এটা কেন আমি অ্যান্টাসিড প্রিপারেশনে অ্যাড করলাম। আচ্ছা, এখন আসি হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ইউজেস অফ অ্যান্টাসিড। আদৌ কি কোনো ক্লিনিক্যাল ইউজ আছে? অবশ্যই আছে। কোথায় ইউজ করি, কোথায় ইউজ করি না, সেটা আমাদের এখন জানতে হবে। So, antacids are no longer used in the treatment of peptic ulcer disease because of large and infrequent dose, inconvenient and cause rebound acid secretion. এই এতগুলো অসুবিধার জন্য পেপটিক আলসার ডিজিজের ট্রিটমেন্টে কিন্তু আমরা অ্যান্টাসিড ইউজ করি না এবং দে আর নট অ্যাট অল ইফেক্টিভ ইন হিলিং অফ আলসার। ওকে, তাহলে লার্জ এবং ফ্রিকুয়েন্ট ডোজ লাগে, ইনকনভিনিয়েন্ট, ক্যান কজ রিবাউন্ড অ্যাসিড সিক্রেশন অ্যান্ড বাউল আপসেট, afford little nocturnal protection and poor patient accessibility. Only used nowadays for prompt relief of acid eructation and heartburn. Heartburn এবং acid eructation এ আমরা ইউজ করি in gastroesophageal reflux diseases. লিকুইড ফর্মুলেশন গুলোকে আমরা বেশি প্রেফার করি দেন দি সলিড ফর্মুলেশন। কেন? কারণ ট্যাবলেটটাকে আমাকে চিউ করতে হবে, এটাকে ডিসইন্টিগ্রেট হতে হয়, তারপর ডিসোলিউশন হবে, তারপর তারপর এটাকে ওয়াশ আউট করার জন্য আমাকে প্ল্যান্টি অফ ওয়াটার ইনটেক করতে হয়। সো আমাকে ট্যাবলেটের, এই জন্য আমরা ট্যাবলেটের চেয়ে আমরা লিকুইড প্রিপারেশন, যেটা লিকুইড অ্যান্টাসিড প্রিপারেশনটা আমরা বেশি প্রেফার করি। And antacid should be taken at least 2 hours before or after food or drug to prevent interaction. So আমরা antacid যদি নেই তাহলে at least 2 hours আমরা 2 hours বলতে পারি অথবা 1 hour বলতে পারি। So 2 hours is better, 2 hours before food and drug to prevent interaction. Okay, next আসি cytoprotection. Cytoprotective drugs আমরা কি কি ইউজ করি? Drugs are misoprostol, sucralfate and bismuth salt. Misoprostolটা হচ্ছে it is a synthetic analog of prostaglandin E1. আচ্ছা, সাইটোপ্রোটেক্টিভ ড্রাগসের মধ্যে মিসোপ্রোস্টল, সুক্রালফেট এন্ড বিসমাথ সল্টের মধ্যে
মিজোপ্রোস্টল যেটা সিনথেটিক অ্যানালগ অফ প্রোস্টাগ্ল্যান্ডিন E1, নাও এডেজ এই ড্রাগটাই আমরা ইউজ করি, অন্য দুটো আমরা তেমন একটা ইউজ করি না। ওকে, এখন আসি ডিসকাস দি রোল অফ মিজোপ্রোস্টল ইন NSAID ইনডিউসড পেপটিক আলসার ডিজিজ। NSAID ইনডিউসড পেপটিক আলসার ডিজিজে মিজোপ্রোস্টলের রোল এটা ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে, প্লাস হচ্ছে এটা রিটেনের একটা পেড কোশ্চেন। কি করে মিজোপ্রোস্টল? ইট স্টিমুলেটস মিউকাস অ্যান্ড বাইকার্বনেট সিক্রেশন and forms a gel-like layer over the mucosa and protects it from acid pepsin digestion. তাহলে মিউকাস অ্যান্ড বাইকার্বনেট আয়ন সিক্রেশন করে এবং একটা জেল লাইক লেয়ার ফর্ম করে ওভার দি মিউকোসা টু প্রোটেক্ট দ্য মিউকোসা ফ্রম অ্যাসিড পেপসিন ডাইজেশন। ইট ইনক্রিজেস মিউকোসাল ব্লাড ফ্লো বাই ভেজোডাইলেটেশন। যেহেতু এটা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, সো ভেজোডাইলেটেশন করে এবং মিউকোসাল ব্লাড ফ্লো ইনক্রিজ করে। It also enhances the rate of cell replication in the mucosa to hasten the repair of the mucosal damage. And at higher dose, it also inhibits gastric acid secretion. তাহলে মিজোপ্রোস্টলের রোলগুলো কিন্তু খুবই ভালো। তাহলে এটাই কিন্তু আমাদের উচিত NSAID ইনডিউস পেপটিক আলসার ডিজিজে ইউজ করা, কিন্তু সেটা আমরা না করে আমরা কেন মিজোপ্রোস্টলের জায়গায় আমরা প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করি সেটাই কিন্তু এখন আমরা জানবো। তাহলে আমি আমার লেকচার 1 যেটা এখানে আমি শেষ করছি। লেকচার 2তে আমরা ইনশাল্লাহ বাদ বাকি যে পেপটিক আলসার ডিজিজের যে বাকি পোর্শনটুকু আছে সেটুকু ইনশাল্লাহ আমরা সেখানে আপলোড করব। সো আসসালামু আলাইকুম।